উঠে জবাব দেয়, তো ভাবো না, তোমার ছেলে সারাদিন ঘুরে বেড়ায়, ঢাকায় মরার মতো পড়ে থাকে, আসার নাম নেই। কি খায় না খায় কিছুই জানি না আমি। ঘরে বউ ঘরে থাকলে তখন তার টানে হলেও বাসায় আসবে। দেখো, রোদে বেরিয়ে দিন দিন কালো হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো কয়দিন পর তোমার ছেলেকে, তুষি তো দূরে থাক, কোনো বাবাই তার মেয়ে বিয়ে দিতে চাইবে না। তখন আমারই হবে জ্বালা। মরার আগে দাদি ডাক শুনতে পারবো না। হ্যাঁ গো, তুমিও দাদা ডাকের অনাহারে ভুগবে। নূরের এসব অহেতুক কথায় বেশ বিরক্ত বোধ করলেন তিনি। কোনো জবাব না দিয়ে রুম ত্যাগ করে ড্রয়িং রুমে চুপচাপ বসে থাকে। সেখানে অবশ্য আতিকুর আর আলতাফ রহমানও আছে। কালকে আলতাফও চলে যাবে নিজের কাজে। নূর যতই বলুক এখন তুষির পরীক্ষা চলছে, এভাবে বিয়ের কথা কোনোভাবেই তোলা যায় না। তার মধ্যে জান্নাতের বিয়ে মাত্রই সারল সবাই। হুট করে বেকার ছেলের বিয়ের কথা তুললে না জানি কেমন প্রতিক্রিয়া করবে আতিকুর রহমান। দেখা যায় একরোখা জেদি হয়ে অন্য কোথাও চুপিসারে বিয়ে দিয়ে দিচ্ছে তুষিকে। তারও তো বড্ড ইচ্ছে ছোট্ট গোল গোল মুখের ভাগ্নিকে নিজের ঘরে নিয়ে যেতে, কিন্তু এখনো কোনোভাবেই সম্ভব নয়। তাই নূরের বাজে কথা সব দমিয়ে রাখলো নিজের মধ্যে, মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে তাদের সাথে কথায় মেতে উঠল। সন্ধ্যায় আহিরের সাথে জান্নাত আসায় পুরো বাড়ি মুহূর্তেই হট্টগোলে মেতে উঠল। তুষি আর রিমি হৈ হৈ করে শক্ত করিয়ে জড়িয়ে ধরে জান্নাতকে। ওদের কাণ্ড দেখে নূরজাহান, আমেনা বেগম সহ সবাই হাসছে। শেষে তানহা তুষিকে ধমক দিয়ে উঠে বলে, এতটা পর জার্নি করে এসেছো, একটু রেস্ট নিতে দে, যা রুমে গিয়ে পড়তে বস। তুষি কপাল ভীষণ রকম কুঁচকে বলল, পড়তে যাব না। তুমি কিভাবে পারলে আমাদের রেখে চলে যেতে? পাশ থেকে আহির দুষ্টুমির ছলে জবাব দেয়, কোনো সমস্যা নেই, এবার বউয়ের সাথে শালিও পেরে 3 জনকে নিয়ে যাব সাথে। জান্নাত মনে মনে অসভ্য বলে সবার সাথে দেখা করে। শেষে নাজমা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কয়েক মিনিট মামে কেঁদে কেটে জান্নাতকে সবাই রুমে নিয়ে যায়। তুষি রিমিও চুপি চুপি তাদের পেছন পেছন যায়। কানে কানে তানহা কি যেন ফিসফিসিয়ে বলতেই মুহূর্তে সারা মুখ লজ্জায় লাল হয়ে যায় জান্নাতের। মুচকি হেসে শুধু মাথাটাও উপর নিচ করে হ্যাঁ বুঝায়। তানহা খিলখিলিয়ে হেসে পিঠে হালকা চাপড় মেরে বলে, বাহ, কি রোমান্টিক রে ভাই। থাক, দুজনে বসে গল্প কর। দাঁড়া, আহিরকে পাঠিয়ে দিচ্ছি। আমরা বাইরে যাই। প্রথম প্রথম যত পারিস ভালোবাসা আদায় করে ছাড়। তুষি আর রিমি তাদের কথার আগামাথা কিছু না বুঝে হাবলার মতো চোখ চাওয়াচাই করে। তানহা ওদের তাড়া দিয়ে রুমের বাইরে নিয়ে আসতেই আহির সামনে পড়ে। তুষি 2 হাত কোমরে দিয়ে বলে, এই জামাইবাবু, কমলা লেবু আমাদের কি চোখে পড়ে না? কি গিফট এনেছেন আমাদের জন্য? শালিদের কত ডিমান্ড থাকে, একটু মাথায় নেই দেখছি। আহির অধর বাঁকিয়ে হেসে তুষির গাল টিপে দিয়ে বলে, তার শালিগণ, আপনাদের কি কি লাগবে সব খাতা নোট করে রাখেন, মুহূর্তে সব হাতের কাছে পৌঁছে দেব, কথা দিলাম। এবার আমি বউয়ের কাছে যাই, কেমন? রিমি হেসে উঠে আহিরের কথায় তুষিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, আজ রাতে সবাই 2 জামাইয়ের জন্য ভরপুর আইটেমের আয়োজন করেছে। তুষারও 7টার দিকে বাসায় আসে। আহির রামিমের সাথে ছুটিয়ে গল্প করে সময় কাটায় তুষার। রাত 10টায় 2 জামাইকে নিজ হাতে বেড়ে খাওয়ায় আমেনা বেগম। তুষারের ব্যাপার তো আলাদাই। আমেনা বেগম যত পারছে ততই পাতে সব তুলে দিচ্ছে। এমন আহ্লাদ দেখে তুষি খাওয়ার মাঝে কটমট করে তাকিয়ে মনে মনে বলে, আদিক্ষেতা দেখে মরে যেতে ইচ্ছে করে যত সব। তুষি মুখ মুছড়ে গপগপিয়ে খাওয়া শেষ করে। তুষার ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে নিজের পাতের মুরগির রান চাপায় জোরে কামড় দিয়ে ছিঁড়ে, এরপর হাত উঁচু উঁচু করে রান দেখিয়ে বলে, কি রে তুষি জুনি, এই যে রান খাবি? যেভাবে তাকিয়ে আছিস বদদোয়ায় আমার আবার পেট খারাপ করবে। রাগে তুষি সব খাওয়া শেষে হাত ধুয়ে রুমে যেতে যেতে বলে, তুমি খাও রাক্ষসের মতো, এত কিভাবে গিলতে পারো এটাই মাথায় আসে না। ফুপির আদরে 2 দিনেই তোমার ভুঁড়ি হয়ে যাবে শেষে। সবাই হা হা করে মুহূর্তে টেবিল কাঁপে হেসে ওঠে তুষির কথায়। তুষারও হেসে খাওয়ায় মন দেয়। মাঝরাতে কি মনে হতেই তুষার হুট করে তুষিকে বিছানা থেকে টেনে তুলে তুষিকে কিছু না বলতে দিয়েই চট করে কোলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে বলে, নড়াচড়া করবি না বেয়াদব, আজ ছাদে দুজনে চন্দ্রবিলাস করব। তুষি আকস্মিক ঘটনায় হকচকিয়ে যায়। মুহূর্তে এত কিছু ঘটে যাওয়ায় প্রতিক্রিয়া করতেই বেমালুম ভুলে যায় সে। তুষার গলা জড়িয়ে রুক্ষ গলায় বলে, কাল থেকে এসব কি শুরু করেছো? অসভ্যতামের একটা লিমিট থাকে, তুমি সেটাও ক্রস করে ফেলেছো। কাঁচা ঘুম ভাঙলে কেমন লাগে এবার এসবের কোন ধারণা আছে তোমার? এত কিছু ধারণা করে আমার কি লাভ?
তুষি ইচ্ছে মতো হাজারটা বকে যাচ্ছে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে নামানোর জন্য লাফালাফি করলেই তুষার আরো শক্ত করে চেপে ধরে। তুষিও নাসর বান্দার মতো পা ছোটাছুটি করছে। বিরক্তের রেগে তুষার ছাদে উঠে কোল থেকে ধপ করে ফেলে দেয় মেঝেতে। মুহূর্তে কোমরের ব্যথায় জোরে আর্তনাদ করে ওঠে তুষি। তুষার জোরে ধমক দিয়ে বলে, এবার ঠিক হয়েছে। ভুলেই গিয়েছিলাম রাজাকারের বংশধরদের আদর করতে নেই, তাদের মাইরের উপরে রাখলেই ঠিক থাকে। একটু আদর পেলেই বাদরের মতো মাথায় চড়ে বসে। তুষি কোমর ধরে ব্যথায় কেঁদে দেয়। চোখ থেকে অনবরত পানি বের হচ্ছে তার। সোজা হয়ে দাঁড়িয়ে তুষার রেগে চোখ লাল করে ওর কাণ্ড দেখছে। অনেক কষ্টে আস্তে ধীরে উঠে সিঁড়ির দিকে এক পা বাড়াতেই ডান হাতে তার পেট চেপে ধরে তুষার। টেনে নিজের সাথে মিশিয়ে চট করে তুষিকে নিয়ে মেঝেতে বসে পড়ে। হাঁটু জোড়া ভাঁজ করে নিজের কোলে বসায় তুষিকে। এরপর দু হাতে ওর পেট জড়িয়ে ধরে পেছন থেকে কাঁধে থুতনি ঠেকিয়ে রাতের আকাশে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুষি হেঁচকি তুলে কেঁদে শত শত কিল ঘুষি দিলেও কোনো কাজ হয় না। শেষে অবরত তুষারের হাতে চিমটি কাটতে থাকে। তবুও তুষারের এক বিন্দু পরিমাণ ছাড়ার নাম নেই। এভাবে অনেক সময় পর পরাজয় স্বীকার করে গভীর ঘুমিয়ে চোখ তুলে তাকিয়ে থাকতে না পেরে তুষারের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় তুষি। মুহূর্তে গাঢ় ঘুমে তলিয়ে যাওয়ার ফলে ফুসফুস শব্দ আসছে তুষির মুখ থেকে। চট করে তুষার বড় বড় চোখ করে বলে, তুষি জন্যি এভাবেও ঘুমানো যায় নাকি? ভুলেই গিয়েছিলাম তোর দ্বারা সব কিছু সম্ভব। দেখা যাবে বাসর রাতেও সিরিয়াস মুহূর্তে তুই ঘুমিয়ে কাঁদা। শেষে আমার কপাল চাপ্পড় মারা ছাড়া কোনো উপায় নেই। এই দু চোখে আমার ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। ফুস করে নিঃশ্বাস ছাড়ে সে। আস্তে করে পেট থেকে হাত সরিয়ে মেঝেতে শুয়ে পড়ে। এরপর তুষিকেও নিজের উপর শুয়ে চোখ বন্ধ করে। তুষারের শক্ত দেহ বিদায়ে হঠাৎ হঠাৎ তুষি নড়ে চড়ে উঠে ঘুমের মাঝে। তুষির গরম নিঃশ্বাস তুষারের বুকে পড়তেই সে শুকনো ঢোক গিলে চট করে উঠে পড়ে। এমন লাগছে কেন? কি আছে এই নিঃশ্বাসে? মস্তিষ্ক এলোমেলো করে দিচ্ছে। তুষির দিকে তাকালেই দেখতে পায় বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমোচ্ছে। এভাবে চললে এক ফোঁটাও নিজের মধ্যে থাকবে না তুষার। সব কিছুর তালগোল পাকিয়ে ফেললে তখন কি হবে? না, আর একটা মুহূর্ত এই মেয়ের সাথে থাকা যাবে না। এই যে জাদু করে খুব কাছে টানে। ধীরে ধীরে উঠে আবার তুষিকে কোলে তুলে সিঁড়ির দিকে যায়। রুমে এসে আরামে শুয়ে কোলবালিশ দু পায়ের মাঝে দিয়ে বলে, কি রোমান্টিক মুডে আসছিলাম তোর সাথে চন্দ্রবিলাস করতে, আর তুই কি করলি? চন্দ্রবিলাস তো দূর, ঘুম বিলাস করলি। ঘুমাবে আদব। এরপর হনহন করে রিজেন রুমে চলে যায় তুষার। লাইট অফ করে কিছুক্ষণ আগের কথা ভেবে চোখ বন্ধ করে নেয়। তুষির চোখ মুখ ঠোঁট ফুলিয়ে ফুসফুস করা, বুকের মাঝে গরম শ্বাস সবই মাথায় ঘুরতে থাকে। কিছুক্ষণ পর দু হাতে মুখ চেপে নিজেকে সামলিয়ে এক বৃথা চেষ্টায় ঘুমিয়ে যায় সে। ফাগুনের আনাগোনায় মুখরিত চারপাশ। প্রতিটি গাছের পাতা ঝরে নতুন করে সেজেছে। শীতের তীব্র প্রকট বেশ অনেকটা কমে মিষ্টি মুখর দিন শুরু হয়। তেমনই শেষ রাতেও কম্বল ছাড়া ঘুমানোর উপায় নেই। বাসার সবাই সকালের নাস্তা করে মিষ্টি রোদে আড্ডা দিচ্ছে। আড্ডার টপিকস হচ্ছে তুষি রিমির পরীক্ষা শেষে ঘুরতে যাওয়া। এপ্রিল মাসেই আবার জান্নাতের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। তানহাও প্রেগনেন্ট। সব কিছু বিবেচনা করে সবাই একসাথেই গোল মিটিংয়ে বসেছে। তাদের আলোচনার মধ্যে তুষার নীরব দর্শক হয়ে এক মনে ফোন স্ক্রল করে চুপচাপ তাদের কথায় তাল মিলাচ্ছে। তার মধ্যে এসবে তর্ক করার কোনো মানেই হয় না। সবাই একটা ফাইনাল ডিসিশন নিলে সেও হ্যাঁ বলে দিবে। যেখানে খুশি যাক। জীবনে ফ্রেন্ডদের সাথে অনেক ট্যুর দিয়েছে, এখন না হয় বোনদের পছন্দ অনুযায়ী এক জায়গায় ঘোরা যাক। আলাপের মাঝে এক পর্যায়ে তুষি ঠোঁট ফুলিয়ে হাত কচলে বলল, ওফ আহির ভাই, চলো না সাজেক যাই। অবশ্যই যাওয়া যায়, আমার সমস্যা নেই কোনো। কথা শেষ হতে না হতেই তুষির মাথায় তানহা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর কোন শ্বশুর এত দূরে যাওয়ার জন্য পারমিশন দিয়ে বসে আছে? আর আমাকে দেখিস না? এই সময়ে জার্নি করে যেতে পারবো? ওর এই গোবর মার্কার কথা কানে দিও না, মাথায় গোবর ছাড়া কি বা আছে। তানহার কথায় রিমি হেসে কথা বলতেই এবার আর চুপ থাকতে পারলো না তুষার। হু হু করে উচ্চস্বরেই হেসে উঠে সুধায়, বাজে কথা বন্ধ করো বন মানুষ। রামি মুচকে এসে তুষির মাথায় আদর করে বলে, সবাই চুপ। তুষি হচ্ছে আমার আদরের এক পিস শালি, ও যা বলবে তাই। কিন্তু তুষি সাজেক শীতকালে গেলে সবচেয়ে বেস্ট হবে। জান্নাত চট করে জবাব দেয়,
তাহলে আরও ভালো হয় ভাইয়া, তখন আমিও পরীক্ষা শেষে ফ্রি থাকবো। সবাই কি বলো? তখন একসাথে গেলে কি যে মজা হবে। তানহার কন্ডিশন ভেবে রামিম বুঝতে পারে না কি বলবে। তানহার দিকে তাকাতেই মিষ্টি হেসে সেও সম্মতি দেয়। তানহাও সবার কথায় আশ্বাস দেয়। ডিসেম্বরের অনেক সময়, তখন বাবু ছোট থাকবে। ছোট বাবুকে মায়ের কাছে রেখে না হয় যাওয়া যাবে, তবু ওই সময় গেলে সবারই সুবিধা। পড়াশোনারও তেমন চাপ নেই। শেষে সবাই মিলে এটাই ফাইনাল করে ডিসেম্বরের শুরুর দিকেই সাজেক ট্যুর দিবে। এখন আপাতত কাছে কোনো পার্কে ঘুরে মনটা ফ্রেশ করে আসবে। তুষি, রিমি আর জান্নাতও খুশিতে দৌড়ে যায় রুমে। তিনজনে ফুল ভলিউম বক্সে গান ছেড়ে ইচ্ছে মতো ডান্স করতে থাকে। এদের কাণ্ডে আহি তুষারের পিঠে চাপড়ে বলে, সব এক গোয়ালের গরু। বাসায় যে মুরব্বীরা আছে এইসবে তাদের হুলডুল নেই। পিচ্চি মেয়ে বিয়ে করা আর গরু পালা সমান। আপনি ভাইয়ের কাছে বোনের বদনাম করছেন আহির ভাই, সব বলে দিব কিন্তু। মৃদু হেসে আহির তুষারকে নিয়ে বাইরে কোথাও হাঁটতে চলে যায়। ছেলে মানুষ কতক্ষণই বাসায় বসে থাকা যায়। দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেই রেডি হওয়ার জন্য রুমে যায়। তুষারের ভার্সিটি মিস যাচ্ছে কয়েকদিন ধরে, এই জন্য এখান থেকে একেবারে ঢাকা চলে যাবে। আজাদ হোসেন আর নূরজাহান বাসার দিকে রওনা দিবে। রামিমও আজ চলে যাবে বিদায়। জান্নাতও তাদের সাথে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বিকেলে এক এক করে সবাই বের হওয়ায় নাজমা বেগম আঁচলে চোখের পানি মুছে জান্নাতকে বলে, আহির যা বলবে তাই শুনবি। লক্ষ্মী মেয়ের মতো শাশুড়ি শ্বশুরের সেবা করবি। আহিরের কি লাগবে না লাগবে সব অক্ষরে অক্ষরে পালন করবি। তোর জন্য কোনো কথা যেন না শুনতে হয়, বলতে যেন না পারে। আমরা কিছুই শিখাইনি, কখনো অসভ্য বলতে না পারে তেমনভাবেই চলতে হবে। জান্নাত কেঁদে মাকে শক্ত করে জড়িয়ে ধরে। বাপের বাড়ি এখন আর নিজের নেই, দুদিনের অতিথি হয়ে আসতে হবে এখন থেকে। এইসব ভেবেই কষ্টে বুকের ভেতর হাহাকার শুরু হচ্ছে। আহির জান্নাতের হাত শক্ত করে ধরে বলে, আপনি দোয়া করবেন মা, যেভাবে আদরের মেয়ে নিয়ে যাচ্ছি সেভাবেই যেন রাখতে পারি। আহিরের মুখে হাত বুলিয়ে আদর করে নাজমা। তোমার ভরসায় আমার মেয়ে দিয়েছি, ওই বাসায় জান্নাতকে দেখে রাখা সব কিছুই তোমার দায়িত্ব। জান্নাতকে ভালো রেখো, ভালো থেকো। কথা শেষে চোখের পানি মুছতেই তানহা কাকিমার মাথায় হাত বুলিয়ে জবাব দেয়, চিন্তা করবে না, জান্নাত বড় হয়েছে, সব বুঝে নেবে। তাছাড়া এক সপ্তাহ পর তো এখানেই থাকবে। কলেজ কতদিন মিস গেল, এভাবে বন্ধ দিলে সমস্যা। পরীক্ষার পর একেবারে শ্বশুর বাড়ি যাবে। এবার বিদায় দাও কাকিয়া। নাজমা বেগম সহ রিমি ওরা সবাই আগে জান্নাতদের বিদায় দিল। এরপর আমেনা বেগম আজাদ হোসেনকে বারবার বলে দিলেন আবার আসতে। শেষে বাধ্য হয়ে তিনি বলেন, আর আসবো না। এবার তুই আমার বাসায় যতদিন না যাস ততদিন আমিও আসবো না। ভাইজান, তুমি তো বোঝো এই সংসার রেখে কিভাবে যাই। নাজমা একা সামলাতে হিমশিম খাবে। আমার রান্না ছাড়া তানহার বাবার মুখে রুচে না। ননদিনী, এত কিছু বুঝি না, কবে যাবে বলো। আমেনা বেগম শতবার না করলেও কোনো কাজ হয় না। নূরজাহান ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করে দিচ্ছে। শেষে না পড়ে বলে, রিমি তুষির পরীক্ষা শেষে সবাই মিলে যাব। ভাবি, এবার হয়েছে শান্তি? খুব, আমি খুব খুশি হব। এবার যাই, ভালো থেকো। এক এক করে সবাইকে বিদায় দেয় তারা। তুষার সবার শেষে রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে তুষি আইসক্রিম খাচ্ছে। কাল রাতেই রামিম সবার জন্য আইসক্রিম এনেছিল। সেখান থেকে অর্ধেক তুষি সব সাবার করে দিয়েছে। গপ গপ করে খাওয়ার ফলে ঠোঁটের কোনায় বেশ ভালোই আইসক্রিম লেগে আছে। কেমন বাচ্চাদের মতো দেখতে লাগছে। তুষার হেসে চারপাশ দেখেই বুঝলো বাসায় এখন তুষি ছাড়া সবাই গেটের কাছে। এগিয়ে এসে তুষির পাশে বসলো তুষার। এরপর ডান হাত বাড়িয়ে ঠোঁট মুছিয়ে দিতেই তুষি হকচকিয়ে যায়। চট করে আইসক্রিমের বাটিটা টেবিলে রেখে বলে, এখনো যাওনি বজ্জাত? কাল আমার কোমর ভেঙেছো, আজ আবার কি ভাঙতে এসছো? তোমার মতলব কি বলো তো? রাতে সব কথা মনে হতেই তুষার কপাল কুঁচকে রেগে তাকায় ওর দিকে। দেখে মনে হয় এই চোখ দুটো দিয়েই তাকে ভস্ম করে দিচ্ছে। বাম হাত বাড়িয়ে তুষির কোমর চেপে একবার বুকের কাছে নিয়ে আসে। দাঁতে দাঁত চেপে বলে, কাল যা করেছিস তোর কপাল ভালো, এখন আমি চুপচাপ আছি। মাঝরাতে একটি মেয়ের রুমে যাও, লজ্জা করে না? বউয়ের রুমে যেতে লজ্জা কিসের? তুষি এবার রাগে ফুঁসছে। দু হাতে কোমর থেকে তুষারের হাত সরিয়ে বলল, আমি তোমার কোন চুলের বউ? যাও বলছি, এক্ষুনি বিদেয় হও। মাথা গরম হলে কিন্তু
একটা চুলও তোমার সাথে থাকবে না। তুষার কাঁধে ব্যাগ তুলে টপ করে উঠে পড়ল। দরজার বাইরে যেতে যেতে বলল, সব নোট করে রাখছি, বিয়ের পর এক এক করে সবগুলো সুদে আসলে ফিরিয়ে দেবো গুনে গুনে। তোর মতো বন মানুষকে আমি বেঁচে থাকতে কখনোই বিয়ে করব না, দেখি কি করিস। তুষির কথায় তুষারের মাথায় আগুন ধরে যায়। চোখ দুটো মুহূর্তে রক্ত লাল হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। তুষির চোখে চোখ রেখে বলে, কি বললি? আবার বল, কানে শুনিনি। এমন চোখ দেখে তুষির এবার ভয় করছে। কখনো তেমন ভাবে তুষারকে রেগে যেতে দেখেনি। ভয়ে শুকনো ঢোক গিলে জবাব দেওয়ার জন্য মুখ খুলতেই তুষার হুট করে সব রাগ তুষির গলায় ঝাড়ে। আজ এই মেয়েকে উচিত শিক্ষা দিতে এক বিন্দু ভাববে না সে। নিজের দাঁতের দংশনে সজোরে কামড় বসায় তুষার। দাগ হয়ে থাকবে, তবে হোক। ফুচকে একটি মেয়ে, মুখে কত বড় বড় কথা বলে। পাক্কা 3 মিনিট পর ছেড়ে দেয় তুষিকে। এখনো চোখ বন্ধ করে সে ব্যথা সহ্য করছে। তুষার ঠোঁট বাঁকিয়ে হেসে বাম হাতে তুষির ঠোঁটে স্লাইড করতে করতে বলে, সুইট হার্ট, ভালো কথার দাম নেই। এবার বলো, বিয়ে করবে? রাজি না হলেও সমস্যা নেই, তুলে নিয়ে জোর করে বিয়ে করব, বাসরও করব। আমার কোনো শ্বশুরের সাহস নেই তুষারকে আটকাবে। এই গলায় দাগ হওয়া ভালো। সবাই বলবে, ইস এত আদর কে দিয়েছে তুষু। তুই তখন নির্ঘাত বড়সড় মিথ্যা বলবি। এবার গলায় দিলাম, নেক্সট টাইম বাজে কথা বললে এই নরম ঠোঁটে সব রাগ ঢালবো। তুষি এক ঝটকায় তুষারের হাত সরিয়ে দিয়ে দূরে দাঁড়ায়। দিন দিন তুষারের বেহায়াপনা বেড়েই যাচ্ছে। তাই কেঁদে দেয় তুষি। চোখের পানি মুছে রুমের দিকে যেতেই তুষার ডান হাতে আলতো করে নিজের সাথে পেঁচিয়ে ধরে। গালে গাঢ় চুম্বন এঁকে বলে, রাগ করলে যেতে দিব না, আগে বল রেগে নেই তুই। তুষি রেগে ফুসফুস করে। তুষারের হাত কামড়ে ধরে, তবুও তুষার নড়ছে না এক বিন্দু। তুষি জোরে সোরেই কামড় দিয়ে বলে, তুই আমার সামনে থেকে সর যা, অসভ্য পুরুষ মানুষ। আগে বল রাগ করিসনি। ছাড় তুই, আস্ত বজ্জাত আসলেই তুই। তুষার এবার শক্ত করে চেপে ধরে আরেক গালে চুমু খায়। যতক্ষণ আমার সাথে ভদ্রভাবে কথা না বলবি আদর করতেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। তোকে ঢেলে দিব বলে অফুরন্ত আদর মনের ভেতর নিয়ে ঘুরে বেড়াই। তুষি কোনো জবাব না দিয়ে ছোটার জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। শেষে তুষারই ছেড়ে দিয়ে পুনরায় দুষ্টুমির ছলে বলে, বুঝতে পেরেছি, তুই তো ভয়ঙ্কর মহিলা। আদর খাওয়ার জন্য অভিনয় শুরু করে দিয়েছিস। আসলে তুইও মনে মনে চাস আমার মতো নাদান ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আদর খেতে। ছি তুষি, এই ছিল তোর মনে? বললেই পারতি তুষার ভাই, আমার বড্ড প্রেম প্রেম পাচ্ছে। তুই কি যাবি? যাচ্ছি বাবা, যাচ্ছি। ভয়ঙ্কর মহিলাদের থেকে দূরে থাকাই ভালো। তুষার ওর দিকে এগিয়ে এসেই আবার টুস করে গালে চুমু খায়। তুষির রাগে মারতে গেলেই ভোঁ দৌড়। উচ্চস্বরে হেসে বেরিয়ে যায় তুষার। গেটের কাছে সবাইকে বিদায় জানিয়ে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সিটা মাথায় এলিয়ে মনে মনে হেসে চোখ বন্ধ করে রাখে। তুষি দরজা বন্ধ করে রুমে শুয়ে আছে। ইচ্ছে মতো বকে দেয় তুষারকে। লুচু কোথাকার, এভাবে কেউ কখনো যখন তখন স্পর্শ করে? সে কি জানে তার স্পর্শে আমার বুকের মাঝে রীতিমতো হাতুড়ি পেটায়, দম বন্ধ করা অবস্থা হয়। মনে হয় এই মুখ কোথায় লুকায়। লজ্জায় চট করে উঠে আয়নার সামনে তীক্ষ্ণ চোখে গলা সেই লাল বাইট খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ফর্সার ত্বকে মুহূর্তেই লাল আকার ধারণ করেছে। তৎক্ষণাৎ মস্তিষ্ক গরম হয়ে যায়। কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে অবরত। আবার সে এক বস্তা মিথ্যা বলতে হবে সবাইকে। মনের মাঝে এক প্রকার লজ্জাও লাগে বেশ। কিছুক্ষণ আগের ঘটনা ভাবতেই গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠে তার। দৌড়ে বিছানার বালিশ দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে তুষি। মনে মনে 1000 বার আওড়ায়, অসভ্য অসভ্য তুষার ভাই, শয়তানের শয়তান। সবাই যাওয়ার পর 1 মাসেরও অনেক বেশি সময় পেরিয়ে গেছে। সকলে আর আগের মতো নেই। যার যার মতো ক্যারিয়ার গড়তে নয়তো সংসার সামলাতে ভীষণ ব্যস্ত। জান্নাতের বিয়েরও 1 মাস চলছে। বিয়ের সপ্তাহখানিক পরেই শ্বশুরবাড়ি থেকে পড়াশোনার জন্য চলে এসেছে একেবারে। যদিও আহির এটা কোনোভাবে মেনে নিতে পারেনি। বইয়ের টানে কি সপ্তাহে 1-2 বার শ্বশুরবাড়ি আসা যায়? লোকে কি বলবে? এই নিয়েও জান্নাতের সাথে কম তর্কাতর্কি হয়নি। যতবারই আহির বলে, প্রতিদিন গাড়ি রিজার্ভ করে দেব, তবু চলো আমাদের বাসায় চলে যাই। জান্নাতও রাগি চোখে আহিরের দিকে তাকিয়ে কটমট করে জবাব দিয়েছে প্রতিবার। আর একবার বলে মাথা ফাটিয়ে দেব, বেশি বুঝলে যাবই না কোনো দিন। আম্মু প্রতিদিন বলে তোমাকে নিয়ে যেতে, তার নাকি একা বাসা ভালো লাগে না।
আগে কি দোকলা থেকেছে? তবে এখন থেকে কেন একলা থাকতে পারে না? আর তাছাড়া আমি মাকে বলেছি পরীক্ষার আগে একবার দেখা করতে যাব। এত কিছু বলেও যখন আহির মানাতে পারে না, কষ্টে তার বুক ফেটে যায়। এ যেন বউ থেকেও না থাকার মতো অনুভূতি। কিভাবে বুঝাবে জান্নাতকে নতুন বউ ছাড়া একা একা থাকা কতটা ব্যথিত? হাজারবার পেছন পেছন ঘুরেও রাজি হয় না জান্নাত। ব্যাকুল মনটাকে যা তা বলে শেষে সান্ত্বনা দেয় আহির। আর মাত্র কিছুদিন, তারপর কখনো বাপের বাড়ির নাম